ইলেক্ট্রোপয়েটিন। ওকে স্যার বলেন হোয়াট ইজ ইলেক্ট্রোপয়েটিন? আপনি সামনে চলে আসেন, সামনে একজন একজন করে বসছে পিছনে। এই টেবিল ফাঁকা। বলেন হোয়াট ইজ ইলেক্ট্রোপয়েটিন? ইলেকট্রোপয়েটিন হলো এক ধরনের হরমোন যা এটির মাধ্যমে তৈরি হয়ে স্টেম সেল থেকে এরিথ্রোসাইট তৈরির জন্য। আচ্ছা, এটা তৈরি হয়, এটা কিন্তু তৈরি হয় কোথা থেকে? আলফা গ্লোবুলিন থেকে। আলফা গ্লোবুলিন থেকে তৈরি করে কে? কিডনি থেকে নিঃসৃত একটা ফ্যাক্টর, নাম কি? রেনাল ইরাইথ্রোপয়েটিন ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে রেনাল ইরাইথ্রোপয়েটিন ফ্যাক্টরের সাহায্যে আলফা গ্লোবুলিন থেকে তৈরি হয় কি? ইরাইথ্রোপয়েটিন। ঠিক আছে, এই ইরাইথ্রোপয়েটিন স্টিম সেল তৈরি করে, স্টিম সেল থেকে পরবর্তী ধাপগুলা কি তৈরি হয়ে যায়। ভেরি গুড, পারবেন না? এটা কিন্তু পরীক্ষা অনেক আসে। ঠিক আছে, যে রোল অফ ইরাইথ্রোপয়েটিন ইন ইরাইথ্রোপয়েসিস প্রসেস। ঠিক আছে, সহজ একটা প্রসেস। আপনাকে কি পজিটিভ নেগেটিভ দুইটা ফিডব্যাকই দেখাতে হবে। পজিটিভ ফিডব্যাকটা কি? হাইপোক্সিয়া। নেগেটিভ ফিডব্যাকটা কি? অক্সিজেন ডিমান্ডটা ফিল আপ হয়ে যাওয়া। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। বসেন। ওকে, এরপরে আসেন, আপনি বলেন অ্যামাইনো অ্যাসিড কি কারণে দরকার? অ্যামাইনো অ্যাসিড কি কারণে দরকার? হিমোগ্লোবিন তৈরির জন্য বা আরবিসি তৈরির জন্য। অ্যামাইনো অ্যাসিড কি করে? কি তৈরি করে অ্যামাইনো অ্যাসিড? হিমোগ্লোবিনের কি তৈরি করে? গ্লোবিন প্রোটিন তৈরি করে, তাই না? ওকে, বসেন। আপনি বলেন আয়রন কেন লাগে? ভেরি গুড, হিমোগ্লোবিনের হিম তৈরি করার জন্য লাগে। স্যার আপনি বলেন ইলেক্ট্রোপয়েসিস কাকে বলে? করতে হবে স্যার, পাশে আপনি। হোয়াট ইজ ইলেক্ট্রোপয়েসিস? নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে আরবিসি তৈরি করার যে সিস্টেম সেটা হচ্ছে ইলেকট্রোপয়েসিস। ওকে, বসেন। আপনি বলেন স্যার লিউকোপয়েসিস কাকে বলে? ইলেকট্রোপয়েসিস স্যার ইলেকট্রোপয়েসিস তাপলা বলো স্যার। লিউকোপয়েসিস কাকে বলে? লিউকো লিউকো এটা তো স্যার করাই নেই, বলছি না পরীক্ষা আসার আগেই বলছি। না স্যার এটা তো প্রশ্ন উত্তর দিও না। ওকে, বসেন। স্যার আপনি বলেন হেমোপয়েসিস কাকে বলে? হেমোপয়েসিস, বসেন। স্যার আপনি বলেন ব্লাড সেল তিনটার নাম বলেন। আমাদের ব্লাডে যে তিনটা সেল থাকে, রক্তকণিকা থাকে না, রক্তকণিকাগুলোর নাম বলেন। বসেন। স্যার আপনি বলেন ডাব্লিউবিসি গুলোর নাম। আমাদের দেহে যে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি যেগুলো আছে, হোয়াইট ব্লাড সেল, এটা কত প্রকার, কি কি? ডাব্লিউবিসি। ম্যাডাম আপনি বলেন ডাব্লিউবিসি গুলো কত প্রকার, কি কি? বসেন, বসে বসে বলেন। নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, গ্রানুলোসাইট, এগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট হচ্ছে নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, আর এগ্রানুলোসাইট হচ্ছে লিউকোসাইট, মনোসাইট। মনোসাইট। ওকে, আপনি বলেন ওই ধাপগুলো বলেন, ইরাইথ্রোপয়েসিসের ধাপগুলো। স্টেম সেল, হেমোসাইটোপ্লাস্ট, ক্রোনোপ্লাস্ট, আর্লি নর্মোপ্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোপ্লাস্ট, লেট নর্মোপ্লাস্ট, রেটিকুলোসাইট, ইরাইথ্রোসাইট। তুমি কি বলবা? আজকে কিছু বলবা না? একদিন বললে তো প্রতিদিন বলতে হবে। ঠিক আছে, আপনি বলেন। আপনি বলেন প্লাজমা কাকে বলে? প্লাজমা সিরামের পার্থক্য কি? প্লাজমা কাকে বলে? প্লাজমা তো রক্তরস। কাকে বলে রক্তরস? ওকে, আপনি বলেন প্লাজমা প্রোটিন চারটার নাম বলেন। আমাদের দেহে ব্লাডে যে চারটা প্লাজমা প্রোটিন থাকে, ওই প্লাজমা প্রোটিন চারটার নাম বলেন।
হিমোগ্লোবিন হিমোগ্লোবিন আরবিসিতে থাকে, প্লাজমাতে থাকে না। তুমি বলবা পারতে হবে, নেক্সট দিন অবশ্যই পারতে হবে। স্যার আপনি বলেন প্লাজমা প্রোটিনগুলোর নাম বলেন। হিমোগ্লোবিন না, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন আর প্রথমবিন। অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন, এই চারটা হচ্ছে আমাদের কি প্লাজমা প্রোটিন। এর ভিতরে ফিব্রিনোজেন এবং প্রথমবিন রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে সাহায্য করে, আর অ্যালবিউমিন এবং গ্লোবিউলিন এগুলো কি কেরিয়ার প্রোটিন হিসেবে কাজ করে। বিভিন্ন ড্রাগগুলো দেখেন, আমরা মুখ দিয়ে ড্রাগ খাচ্ছি না, এই ড্রাগগুলো কি আমাদের স্টোমাক, ইন্টেস্টাইন হয়ে কোথায় যাচ্ছে? ব্লাডে যাচ্ছে। ব্লাড থেকে এটা পায়ের পাতা থেকে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যাচ্ছে। ব্লাডের মধ্যে এটা কার সাথে করে যাচ্ছে? ঠিক আছে, যদি অ্যাসিডিক ড্রাগ হয় তাহলে অ্যালবিউমিনের সাথে করে যাচ্ছে, যদি বেসিক ড্রাগ হয় তাহলে এটা কি গ্লোবিউলিনের সাথে করে যাচ্ছে। এগুলো হচ্ছে কি টেম্পোরারি রিজার্ভার অফ এ ড্রাগ। ঠিক আছে, ক্যারিয়ার প্রোটিন হিসাবে কাজ করে। এরা নিয়ে নিয়ে কি যাচ্ছে, জায়গা মতো যখন রিসিপ্টর পাবে ওইটা কি রিসিপ্টরের প্রতি টান বেশি হওয়ার কারণে ওই রিসিপ্টরে লেগে যাবে। বসেন। ওকে, আজকে আমরা পড়বো ব্লাডের ম্যাক্সিমাম। প্লিজ। এখানে আমাদের যদি বোন ম্যারোতে স্টেম সেল কম থাকার কারণে কি রক্ত উৎপাদন কম হয়? অনেক সময় বলে না বোন ম্যারো রক্ত উৎপাদন ক্ষমতা কম, এটা কি বোন ম্যারোর স্টেম সেল কম থাকার কারণে হয় না ইলেকট্রোলাইটিং? না, ঠিক আছে, যদি বোন মেরু ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায় মানে কি বোন মেরু থেকে স্টিম সেল তৈরি করা যাচ্ছে না। ঠিক আছে, অথবা বোন মেরুগুলো কি নষ্ট হয়ে গেছে। দুইটা কাজ হতে পারে, বোন মেরু নষ্ট হয়ে যেতে পারে, অথবা বোন মেরু থেকে যে স্টিম সেল তৈরি করবে ইলেকট্রোপয়েটিন এটা কি নাই। তাহলে কি বোন মেরু থেকে স্টিম সেল তৈরি না হলেও আরবিসি তৈরি হবে না। আবার বোন মেরু যদি নিজেই কি নষ্ট হয়ে যায় তাহলে ওইখান থেকে স্টিম সেল তৈরি করা সম্ভবই না। দুই ক্ষেত্রেই কি স্টিম সেল ট্রান্সপ্লান্টেশন থাকলেও আমার ওই যে না। যদি বোন মেরুই ঠিক না থাকে তাহলে ইলেকট্রোপয়েটিন কি করবে? ঠিক আছে, আপনি এখানে নাই, আমি আপনাকে কিভাবে পড়াবো? ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম যে তখন বোন মেরু কি করতে হবে? ট্রান্সপ্লান্টেশন করতে হবে। যদি বোন মেরু ডিপ্রেশন হয়ে যায় তখন শুধু আরবিসি তৈরি হবে না এরকম না। বোন মেরু ডিপ্রেশন হয়ে গেলে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট তিনটার কোনোটাই তৈরি হবে না। তার মানে কি এটা একটা অ্যানিমিয়া, তাই না? তিনটা তৈরি না হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। আজকে আমাদের টোটাল পড়াটা হবে কিসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, আমরা পড়ব ডিফাইন ক্লটিং ফ্যাক্টর। Define clotting factor with example. ঠিক আছে, ক্লটিং ফ্যাক্টর কাকে বলে এর কিছু উদাহরণ। 2 নাম্বার, ডিফাইন কোয়াগুলেশন। ডিফাইন কোয়াগুলেশন। ওকে, ডিফাইন কোয়াগুলেশন, রাইট ডাউন দ্য স্টেপ অফ ব্লাড কোয়াগুলেশন। ঠিক আছে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া কাকে বলে? রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার ধাপগুলো কি বর্ণনা করেন বা ধাপগুলো লিখেন। হ্যাঁ, রাইট ডাউন দ্য স্টেপস অফ ব্লাড কোয়াগুলেশন। রাইট ডাউন দ্য স্টেপস অফ ব্লাড কোয়াগুলেশন। ইঞ্চি ইঞ্চি এত ঠান্ডা লাগছে কিভাবে? বুঝে দিব। লাস্ট কোশ্চেন এবং যে কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হাউ ব্লাড, ও সরি, হাউ ইউ উইল determine
following blood group with their donor and receiver. ঠিক আছে, এই ব্লাড গ্রুপগুলো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এবং এই ব্লাড গ্রুপের ডোনার এবং রিসিভার কিভাবে বের করবেন। ঠিক আছে, যদি আজকে 3 নাম্বার প্রশ্ন শেষ হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে কি ব্লাড গ্রুপের প্র্যাকটিক্যালটা করাই দিব আপনাদের, যদি আমরা এই প্রশ্নটা শেষ করতে পারি। আর যদি না হয় তাহলে তারপরে ক্লাস হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে আমরা আসি ব্লাড ক্লটিং বা ক্লটিং ফ্যাক্টর কাকে বলে। আচ্ছা, আমরা একটা জিনিস পড়েছি যে প্লাটিলেট কি করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কিন্তু প্লাটিলেট একা একা রক্ত জমাট বাঁধাতে কি পারবে না। তাহলে প্লাটিলেট রক্ত জমাট বাঁধায় যাদের সাহায্যে, ঠিক আছে, সম্মিলিতভাবে সবগুলো ফ্যাক্টরকে, যে সকল ফ্যাক্টর কি করে প্লাটিলেটের সাথে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে অংশগ্রহণ করে, সবগুলো ফ্যাক্টরকে একত্রে কি বলা হয়, ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে, আমাদের দেহে মোটামুটি কোনো জায়গায় 13টা, কোনো জায়গায় 14টা, ঠিক আছে, আমরা 14টায় করব। কয়টা থাকে, 14টা ক্লটিং ফ্যাক্টর থাকে। এই 14টা ক্লটিং ফ্যাক্টরের যে কোনো একটা ফ্যাক্টর যদি আপনার দেহে মানে কি অ্যাবসেন্ট থাকে, তাহলে আপনার শরীরে রক্ত কি হবে না, জমাট বাঁধবে না। ঠিক আছে, তাহলে এই 14টা ক্লটিং ফ্যাক্টরের নাম আমরা ডাইরেক্টলি মুখস্থ না করে আমরা আমাদের পরবর্তী যে 2 নাম্বার কোশ্চেন, ওই কোশ্চেনের মেকানিজমে যে ফ্যাক্টরগুলো আমরা কাজে লাগাবো, শুধু এই ফ্যাক্টরগুলো আমরা কি এক্সাম্পল আকারে মুখস্থ করব। ঠিক আছে, কি কি ফ্যাক্টর, প্রথমটা দেখেন 1 নাম্বার ফ্যাক্টর। 1 নাম্বার ফ্যাক্টরকে কি বলা হয়েছে, ফ্যাক্টর নাম্বার 1। আচ্ছা, এখানে কিন্তু নাম্বারটা ফিক্স থাকবে। ফ্যাক্টর 1 সবসময় কি হবে, ফ্যাক্টর 1 কি দেওয়া, ফিব্রিনোজেন। তাহলে যখনই আমি 1 নাম্বার ফ্যাক্টর বলবো তখনই কি আসবে, ফিব্রিনোজেনই আসবে। ঠিক আছে, 2 নাম্বার ফ্যাক্টর প্রথম বিট। 3 নাম্বার ফ্যাক্টর কি, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। ওকে, 4 নাম্বার ফ্যাক্টর কি, ক্যালসিয়াম। তাহলে 1 2 3 4 চারটা ফ্যাক্টরই কি আমরা প্রাথমিকভাবে পড়ব। এরপরে কি পড়ব, 8 নাম্বার ফ্যাক্টর, ফ্যাক্টর নাম্বার 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। কি পড়বো, ফ্যাক্টর নাম্বার 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এরপরে ফ্যাক্টর নাম্বার 13 ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ফ্যাক্টর নাম্বার 14 প্রথমবিন অ্যাক্টিভেটর ফ্যাক্টর অথবা থ্রম্বোকাইনেস। থ্রম্বিও হবে। হ্যাঁ, টোটাল আমরা কয়টা মুখস্থ করতেছি, 7টা। এই 7টা অ্যাট লিস্ট নাম্বার ধরে মুখস্থ করতে হবে। 8 নাম্বারটার নাম কি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। 13 নাম্বারটার নাম কি, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। 14 নাম্বারটার নাম কি, প্রথমবিন অ্যাক্টিভেটর ফ্যাক্টর। ওকে, তাহলে আমরা এখানে কি বললাম, যে এখানে বলছে দেখেন ব্লাড কোয়াগুলেটিং, বলছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর, যে সকল ফ্যাক্টর বা উপাদান সম্মিলিতভাবে কি করে কাজ করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাদেরকে কি বলে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর বলে। ক্লটিং ফ্যাক্টর টোটাল 14টা। এর ভিতরে আমরা পরবর্তী মেকানিজমে 7টা ফ্যাক্টর কি করব, ইউজ করব। কারণ 14টা ফ্যাক্টর ইউজ করলে মেকানিজমটা যথেষ্ট জটিল হয়ে যাবে। এত জটিল মেকানিজম করে আমাদের কি খুব একটা বেশি লাভ হবে না। তবে এই যে ফ্যাক্টরগুলো আমরা দিব প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কারণ এইগুলোর সাথে রিলেটেড করেই ড্রাগ। ঠিক আছে, সেই জন্য আমরা এগুলো কি প্রাধান্য দিচ্ছি, কারণ আমাদের মূলত ওষুধগুলোর সাথে কি রোগের ইয়াটা শেখা সবচেয়ে বেশি দরকার। ওকে, স্যার এগুলা কি প্লাজমাতে থাকে, সবগুলাই কোথায় থাকবে, যতগুলা ক্লটিং ফ্যাক্টর আছে সব প্লাজমাতে থাকবে। ঠিক আছে, তাহলে ক্লটিং ফ্যাক্টর শুধুমাত্র কি প্লাজমাতে থাকবে। ওকে, তাহলে আমরা একটু যাই পরের প্রশ্নটাতে। পরের প্রশ্নটা কি ছিল, ব্লাড কোঅ্যাগুলেশন। কি ছিল, বা কোঅ্যাগুলেশন কাকে বলে। দেখেন আমরা যে ফিব্রিনোজেনের কথা বলি, 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর কি,
ঠিক আছে, এই ফিব্রিনোজেনটা যখন ইনসলিউবল, মানে এটা তো সলিউবল, রক্তের মধ্যে কি আছে, মিশ্রিত হয়ে আছে, যখন এটা ইনসলিউবল, হ্যাঁ, ফিব্রিন ক্লট, ঠিক আছে, ইনসলিউবল ফিব্রিন ক্লটে পরিণত হবে এবং কি করবে, রক্তপাত বন্ধ করবে। তাহলে কি, এখানে রক্তপাত হচ্ছে, তাহলে কি হবে, রক্তপাত হলে রক্তটা কি বাইরে বের হয়ে আসতেছে, তাই না? যখন রক্তটা বাইরে বের হয়ে আসতেছে, যে প্রক্রিয়া, এই রক্তের ভিতরে কি আছে, প্লাজমা আছে, প্লাজমার ভিতরে ফিব্রিনোজেন আছে, যে প্রক্রিয়ায় ফিব্রিনোজেন এখানে কি করবে, রক্তটাকে আটকে দিবে, রক্ত জমাট বাঁধাটাকে মানে জমাট মানে কি, রক্তটাকে, রক্তের প্রবাহটাকে কি করবে, প্রিভেন্ট করবে, থামাই দিবে। কিসের মাধ্যমে, ইনসলিউবল ফিব্রিন ক্লটে পরিণত হওয়ার মাধ্যমে। ঠিক আছে, তাহলে দেখেন সংজ্ঞাটা কি দেওয়া আছে এখানে, কি বলা আছে, যে প্রক্রিয়ায় সলিউবল বা দ্রবণীয় ফিব্রিনোজেন ইনসলিউবল ফিব্রিন ক্লটে পরিণত হয়ে রক্তপাত বন্ধ করে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি, ব্লাড কোয়াগুলেশন। তাহলে ক্লটিং ফ্যাক্টর আর কোয়াগুলেশন দুইটা কিন্তু আলাদা জিনিস। কোয়াগুলেশনের উপাদানগুলোকে আমরা কি বলতেছি, ক্লটিং ফ্যাক্টর। তার মানে ক্লটিং ফ্যাক্টর আর কোয়াগুলেশন কি এক না? এই যে আমরা বললাম সলিউবল ফিব্রিনোজেন থেকে ইনসলিউবল ফিব্রিন ক্লট পরিণত হবে, কি করবে এটা, ক্লটিং ফ্যাক্টর গুলো করবে। হ্যাঁ হ্যাঁ, ফিব্রিনোজেনের কারণে বন্ধ হবে, কিন্তু এটা একবারে ডাইরেক্ট এক ধাপে কি হবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখি এটা কিভাবে হয়, স্টেপ বা মেকানিজমটা একেবারে সহজ একটা মেকানিজম, শুধু আপনার মনে রাখলে হবে। দেখেন, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, তাই না? এখানে বিভিন্ন ব্লাড সেল আছে, হঠাৎ করে এই জায়গাটা কি হয়েছে, কেটে গেছে। ঠিক আছে, যখন এই জায়গাটা কেটে যাবে, ব্লাডের একটা কি থাকে, প্রেশার থাকে না? প্রেশারের কারণে কি হবে, ব্লাডটা এই পথে বের হয়ে আসবে। যখন ব্লাড বের হয়ে আসবে, তার মানে ব্লাড ভেসেল থেকে বাইরে চলে যাচ্ছে, এই জিনিসটাকে সবার আগে ডিটেক্ট করবে প্লাটিলেট। ঠিক আছে, প্লাটিলেট ডিটেক্ট যখন করবে, তখন প্লাটিলেটে কি করবে, স্টিমুলেট করবে কাকে, 14 নাম্বার ফ্যাক্টর। তার মানে খেলাটা শুরু হবে কি দিয়ে, 14 নাম্বার ফ্যাক্টর দিয়ে। ঠিক আছে, তাহলে প্রথম ধাপে দেখেন, আমাদের এক্সটার্নাল ইন্টারনাল ব্লিডিং দুই ধরনেরই হতে পারে। একটা ব্লিডিং কি এক্সটার্নাল আমরা দেখতেছি, আরেকটা ব্লিডিং ইন্টারনালও হতে পারে। তাহলে ব্লিডিং যখনই হোক, ব্লিডিং হওয়ার মূল বিষয়টা হচ্ছে আর্টারি বা কি ব্লাড ভেসেল থেকে ব্লাডটা কি বাইরে বের হয়ে আসতেছে। কারণ ব্লাড ভেসেল থেকে যদি ব্লাড বাইরে বের না হয়, তাহলে তার ব্লিডিং হচ্ছে না। এখন ব্লিডিংটা ভিতরেও হতে পারে, বাইরে হতে পারে। ব্লিডিং যেখানেই হোক, এক্সটার্নাল ব্লিডিং অথবা ইন্টারনাল ব্লিডিং, ঠিক আছে, এটাকে ডিটেক্ট করবে কে, প্লাটিলেট। ডিটেক্ট করে কি করবে, 14 নাম্বার ফ্যাক্টর, নাম কি, প্রথম মিন অ্যাক্টিভেটর ফ্যাক্টর, এটাকে কি করবে, সে এক্সাইটেড করে দিবে বা স্টিমুলেট করে দিবে। যখন এটা স্টিমুলেট হবে বা অ্যাক্টিভ হবে, তখনই কি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম ধাপে কি হচ্ছে, 14 নাম্বার ফ্যাক্টরটা কি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। তার মানে এটা ইনঅ্যাক্টিভ অবস্থা কি রক্তে থাকে। যখনই কোথাও ব্লিডিং হয়, এক্সটার্নাল অথবা ইন্টারনাল, সাথে সাথে কি হয়, সে মুভ করে। হ্যাঁ, 14 নম্বর ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হয়ে যায়। কে করে, প্লাটিলেট। তাহলে প্লাটিলেটের প্রথম কাজ, আবার শেষেও প্লাটিলেটের কাজ। সেই জন্য আমরা আলটিমেট কি বলি, প্লাটিলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, প্রথমেও তার কাজ, শেষেও কি তার কাজ। সিগন্যাল দেয়, লাস্টে সিগন্যাল অফ করে দেয়। এখন দেখেন কি করতেছে, যখন এখানে প্লাটিলেট প্রথম মিন অ্যাক্টিভেটর ফ্যাক্টরকে অ্যাক্টিভ করবে, এখন এটা অ্যাক্টিভ হওয়ার পরে কি বসে থাকবে, আমাদের রক্তের প্লাজমা প্রোটিন 2 নাম্বার ফ্যাক্টরের নাম কি, প্রথমবিন। 2 নাম্বার ফ্যাক্টরের নাম কি, প্রথমবিন। প্রথমবিন একটা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট। যখনই প্রথমবিন অ্যাক্টিভেটর ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই অ্যাক্টিভ প্রথমবিন অ্যাক্টিভেটর ফ্যাক্টরটা, মানে এই 14 নাম্বার ফ্যাক্টরটা কি করবে, প্রথমবিন থেকে কি তৈরি করবে, থ্রম্বিন। থ্রম্বিন তৈরি করবে। তাহলে প্রথমবিন থেকে থ্রম্বিন হবে, কে করবে, প্রথমবিন অ্যাক্টিভেটর ফ্যাক্টর। প্রথমবিন অ্যাক্টিভেটর ফ্যাক্টরকে অ্যাক্টিভ করবে কে, প্লাটিলেট। কখন অ্যাক্টিভ করবে, যখন এক্সটার্নাল অথবা ইন্টারনাল ব্লিডিং হবে। এইটুকু ক্লিয়ার তো? তাহলে প্রথম স্টেপে আমরা কি দেখলাম, প্রথমবিন অ্যাক্টিভেটর ফ্যাক্টর অ্যাক্টিভ হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল ব্লিডিং এর কারণে। 2 নাম্বার স্টেপে আমরা কি দেখব, যে অ্যাক্টিভ হয়ে সেটা কি আমাদের রক্তের যে প্লাজমা প্রোটিন প্রথমবিন, এটাকে কিসে পরিণত করে দিবে, থ্রম্বিন। থ্রম্বিনটা তার অ্যাক্টিভ ফর্ম। এখন এই থ্রম্বিনটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, মানে প্রথমবিনটা যখন অ্যাক্টিভ হবে, সে বসে থাকবে, সে কি করবে দেখেন, থার্ড স্টেপ, স্টেপ 3,
আমাদের রক্তে সলিউবল ফিব্রিনোজেন আছে তাই না? সলিউবল ফিব্রিনোজেন আছে তো? হ্যাঁ। ফিব্রিনোজেন প্লাজমা প্রোটিন, এটা আমাদের প্লাজমাতে অবশ্যই আছে। তখন কি করবে, এই যে থ্রম্বিন, এই থ্রম্বিন কি করবে, থ্রম্বিন এই সলিউবল ফিব্রিনোজেনটাকে কি করবে, ফিব্রিন মনোমার মানে কি একটা সুতায় পরিণত করবে, ইনসলিউবল করে ফেলবে। ঠিক আছে, কি তৈরি করবে প্রথমে, ফিব্রিন মনোমার। এই ফিব্রিন মনোমারটা ক্যালসিয়াম, ক্যালসিয়াম 4 নম্বর ফ্যাক্টর, ক্যালসিয়ামের উপস্থিতিতে কিসে পরিণত হবে, ফিব্রিন পলিমার। এই ফিব্রিন পলিমারটা ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর 13 নম্বর ফ্যাক্টরের উপস্থিতিতে কিসে পরিণত হবে, ইনসলিউবল ফিব্রিন ক্লটে পরিণত হবে। ঠিক আছে, এখন ইনসলিউবল ফিব্রিন ক্লট পরিণত, দেখেন কি হচ্ছে প্রথম ঘটনাটা। ঠিক আছে, এদিক দিয়ে কি হচ্ছে, ব্লিডিং হচ্ছে। যখন ব্লিডিং হয় তখন কিন্তু তাজা রক্ত কি লাল রঙের রক্ত বের হয়। ঠিক আছে, যখনই লাল রঙের রক্ত বের হচ্ছে, প্লাটিলেট 14 নম্বর ফ্যাক্টরকে অ্যাক্টিভ করে দিচ্ছে। 14 নম্বর ফ্যাক্টর প্রথম দিন থেকে থ্রম্বিন তৈরি করছে। থ্রম্বিনটা ফিব্রিনোজেন থেকে কি তৈরি করবে, ফিব্রিন মনোমার। ফিব্রিন মনোমার মানে একটা সুতা, থ্রেড। ঠিক আছে, ফিব্রিনটা কি একটা সুতার মতো হয়ে যাবে, উভয় সাইড থেকে লেগে যাবে। এখন একটা সুতাতে তো ব্লিডিং বন্ধ হবে না, একটা সুতাতে কি জাল হয়, একটা সুতাতে জাল হয় না। তখন এটাকে কি করে দিবে, ক্যালসিয়াম এসে ফিব্রিন পলিমার তৈরি করে দিবে। কি করবে, অনেকগুলা ফিব্রিনের সুতা তৈরি করে দিবে। এখন এই অনেকগুলো ফিব্রিনের সুতা দিয়েও কি হবে না, রক্ত পড়া বন্ধ হবে না। তখন লাস্ট ধাপ 13 নম্বরটা কি করবে, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর এটাকে স্টেবল করে জালে পরিণত করে দিবে। কিরকম, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর এসে এটাকে জালে পরিণত। এখন এই জালের ছিদ্রগুলা এই সাইজের, এই ছিদ্র দিয়ে কি হবে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। ঠিক আছে, এগুলো সব কি হবে, এই ছিদ্রের মুখে আটকে যাবে, শুধু বের হবে প্লাজমা। তাহলে প্রথমে লাল রঙের রক্ত বের হলো, পরে কি বের হবে, কিছুটা হলুদ রঙের, মানে কি প্লাজমা বের হবে। ঠিক আছে, প্লাজমা যখন বের হচ্ছে তার মানে কি ছিদ্রের মুখগুলো অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট দিয়ে। ঠিক আছে, আর মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে কি প্লাটিলেট এসে পরিপূর্ণভাবে ফিল আপ করে এটা বন্ধ করে দিবে। এখন কথা হচ্ছে যে এটা যদি বডি একা একাই করে, ঠিক আছে, তাহলে আমরা এখানে সেলাই করি কেন, আমরা এখানে চেপে ধরি কেন, এটার কারণটা হচ্ছে কি, দেখেন যদি এই দিক দিয়ে খুব ফোর্সফুলি রক্ত কি হয় বের হতে থাকে, তাহলে ওই যে প্রথমবার ফিব্রিন মনোমার তৈরি হচ্ছে, এটা কি হবে, ছিঁড়ে যাবে, বারবার তৈরি হবে এবং ছিঁড়ে যাবে, তৈরি হবে এবং ছিঁড়ে যাবে। বাট আমি যদি চেপে ধরে থাকি তাহলে কি রক্তটা ফোর্সফুলি বের হতে পারবে না, এই প্রক্রিয়াটা কি হবে, ত্বরান্বিত হবে। আমি যদি সেলাই করে দেই তাহলে কি দুইটা কাছাকাছি থাকবে, প্রক্রিয়াটা কি হবে, ত্বরান্বিত হবে। ঠিক আছে, তাহলে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতেছে স্বেচ্ছা, নিজে নিজেই। কারণ কি, এটা রক্তের নিজস্ব প্রপার্টিস, যদি সে বাইরে বের হয়ে যায় তার প্রপার্টিস কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেন তার প্রপার্টিস নষ্ট না হয় কতগুলো ফ্যাক্টর সে রেখে দিয়েছে। যে কোনো জায়গায় ব্লিডিং হোক, পেটের মধ্যে হোক, এটা এইভাবে বন্ধ হবে। এখানে ব্লিডিং, এটা এইভাবে বন্ধ হবে। আপনি যতই দুবরা গাছ দেন, যদি এই প্রক্রিয়ায় না থাকে, মনে করেন আপনার রক্তে ফিব্রিনোজেন নাই, আপনার রক্তে প্রথম দিন কম আছে, আপনার রক্তে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর নাই, অথবা আপনার রক্তে কি প্রথম দিন অ্যাক্টিভেটর ফ্যাক্টর নাই, তাহলে কি আপনি দুবরা গাছে চেপে ধরলেও রক্ত পড়া কি হবে না, বন্ধ। আপনার প্লাটিলেট কাউন্ট কম, আমরা টেস্ট দেই যা দেই, ঠিক আছে, এটা পুরো রোগীদের দেয়। ঠিক আছে, যদি কারো কেটে যায় তাহলে পুড়ে যায়, সেই ক্ষেত্রে কি, যদিও দেওয়া ঠিক না, আপনাকে বার্না ক্রিমটাই দেওয়া উচিত, তাই না? দুবরা গাছের কাজ কি, এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা। যেমন আমরা কিছু মেডিসিন খাই, দেখেন এখানের সাথে মেডিসিনটা কিভাবে ইম্পর্টেন্ট। আমরা কিছু মেডিসিন খাই, মেডিসিনগুলোর নাম কি, ট্রানিকজামিক অ্যাসিড, অ্যামিনো ক্যাপ্রোইক অ্যাসিড। ঠিক আছে, যখন আমি যে ট্রাপজিট ইনজেকশন আছে না, ট্রাপজিট ক্যাপসুল আছে না, আছে কিনা? এখন কথা হচ্ছে এই ইনজেকশনগুলো কি করে, ঠিক আছে, এই যে প্রক্রিয়াটা, ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে কি করে, গতিশীল করে। গতিশীল করলে কি হয়, রক্ত পড়াটা দ্রুত বন্ধ হয়ে যায়। আবার আমি যদি উল্টা ওষুধ খাই, যেমন হ্যাপারিন খাই, ওয়ারফেরিন খাই, ঠিক আছে, অ্যানোক্সাপ্রিন সোডিয়াম খাই, এগুলো কি করবে, রক্ত পড়াটাকে, এই প্রক্রিয়াটাকে বাধা দিবে। তার মানে কি রক্ত সহজে জমাট বাঁধবে না। আমি যদি অ্যাসপিরিন খাই, ক্লোপিডগ্রেল খাই, এগুলো কি করবে, রক্তটাকে তরল করে দিবে। তার মানে কি রক্ত বেশি পরিমাণে কি হবে, প্রবাহিত হবে, রক্ত সহজে জমাট বাঁধবে না। ঠিক আছে, তাহলে দুইটা ড্রাগ দুই শ্রেণীর লোকদেরকে দেওয়া হয়। কোন শ্রেণীর লোক, মনে করেন কারো হার্টে ব্লক আছে, ঠিক আছে, ব্লাড ভেসেল ন্যারো হয়ে গেছে, এখন রক্তটা যদি পাতলা হয়, রক্তটা কি করবে, ওই দিকে বেশি পরিমাণে
প্রবাহিত হতে হবে। তাদেরকে আমরা কি দিচ্ছি? অ্যাসপিরিন দিচ্ছি, ক্লোপিডগ্রেল দিচ্ছি, তাদেরকে আমরা হ্যাপারিন দিচ্ছি, ওয়ারফেরিন দিচ্ছি, ঠিক আছে, যেন ওই জায়গা থেকে জিনিসটাকে ধীরে ধীরে কেটে যায়। এখন কথা হচ্ছে, কারোর যদি পাইলস থাকে, কারোর যদি ব্লিডিং রিলেটেড ডিসঅর্ডার থাকে, তাহলে কিন্তু এই ড্রাগগুলো ভুলেও কি ইউজ করা যাবে না, ঠিক আছে? কারণ এই ড্রাগগুলো যখন আমি ইউজ করবো তখন রক্তটা পাতলা হয়ে যাবে, তখন তো সে আরো তখন আরো প্রচুর ব্লিডিং হবে, অ্যানিমিয়া হয়ে যাবে, আলটিমেট হার্ট ফেলিওর জনিত কারণে কি রোগী মারাও যেতে পারে। দেখেন আমাদের যত রোগ মারা যাক ম্যাক্সিমাম কিন্তু কি হার্ট বা ব্রেন পুরো কিছুর সাথে কি রিলেটেড থাকে। যেমন কলেরার একটা রোগী মারা যাচ্ছে কি কারণে? পানি সংকটের কারণে কি মারা যাচ্ছে? না, পানি সংকট। কলেরার রোগী মারা যায় হার্ট ফেল হয়ে। কেন? কারণ যখন তার রক্ত থেকে পর্যাপ্ত হ্যাঁ। পানি বের হয়ে যাচ্ছে তখন হার্ট কি পাচ্ছে না, পানি পাচ্ছে না। পর্যাপ্ত রক্ত পাচ্ছে না পাম্প করার জন্য, তাহলে হার্ট ফেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইপের হয় হার্ট ফেলিওর অথবা কি ব্রেনে কি নষ্ট হয়ে যায়, কি রোগী বেশিরভাগ ক্ষেত্রে কি মারা যাচ্ছে, মানে ব্রেন ফাংশন নষ্ট হয়ে যায় অথবা কি হার্ট ফাংশন নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ম্যাক্সিমাম কেসে এই দুইটা জায়গাতেই মৃত্যুর পরিমাণ সবচেয়ে সবচেয়ে বেশি। আপনার মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে প্রচুর ব্লিডিং হয়েছে, ব্লিডিং হলে কি হচ্ছে? আলটিমেট হার্ট পর্যাপ্ত কি পাম্প করার জন্য রক্ত পাচ্ছে না, ঠিক আছে? হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, আলটিমেট কি হয়ে যাচ্ছে? মৃত্যু হয়ে যাচ্ছে। ওকে, এটুকু ক্লিয়ার তো? তাহলে কয়টা স্টেপ? 3টা স্টেপ। ফার্স্ট স্টেপে কি হয়? এক্সটার্নাল ইন্টারনাল ব্লিডিং এর জন্য কি হবে? প্লাটিলেট এসে প্রথম বিন অ্যাক্টিভেটর ফ্যাক্টরকে অ্যাক্টিভ করে দিবে। প্রথম বিন অ্যাক্টিভেটর ফ্যাক্টর কাকে ধরবে? প্রথম বিনকে ধরবে, ধরে অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ মানে কি? থ্রম্বিনে কনভার্ট করে দিবে। থ্রম্বিন কাকে ধরবে? ফিব্রিনোজেনকে। ফিব্রিনোজেন কি করবে? ফিব্রিন মনোমার, ফিব্রিন পলিমার, তারপরে কি ফিব্রিনের একটা জাল তৈরি হবে। এই জালের মধ্যে কি হবে? আরবিসি, ডাব্লিউবিসি প্লাটিলেটগুলো আটকে পড়বে, জালের মুখগুলো ধীরে ধীরে কি হবে? বন্ধ হয়ে যাবে, রক্ত পড়াও কি হবে? বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? পরে রাখতে হবে এগুলো। তাহলে আমরা যদি কোনো ড্রাগ খাই, অ্যান্টি ফিব্রিনোলাইটিং এজেন্ট, দেখেন এক ধরনের ড্রাগের গ্রুপ আমরা বলবো ফিব্রিনোলাইটিং এজেন্ট, আরেকটা হচ্ছে অ্যান্টি ফিব্রিনোলাইটিং এজেন্ট। তাহলে ফিব্রিনকে ভেঙে ফেলতেছে, ফিব্রিন মনোমার যেটা আছে এটা ভেঙে ফেলতেছে, এই টাইপের কিছু ড্রাগ আছে। তাহলে যদি আমরা অ্যান্টি ফিব্রিনোলাইটিং এজেন্ট খাই, এরা কি করবে? রক্তপাত বাড়াবে। হ্যাঁ, আর যদি আমরা খাই ফিব্রিনোলাইটিং এজেন্ট, এরা কি করবে? রক্ত পড়া কমাবো। উল্টা বলছি। অ্যান্টি ফিব্রিনোলাইটিং এজেন্ট মানে কি? যারা ফিব্রিনকে ভাঙতে দেয় না, হ্যাঁ, যারা কি ফিব্রিনকে ভাঙতে দেয় না। ফিব্রিনোলাইটিং মানে কি? যে ফিব্রিনকে কি করে? ভেঙে ফেলে। তাহলে ওয়ারফেরিন, হ্যাপারিন এগুলো কি কোয়াগুলেটিং ড্রাগ অথবা কি অ্যান্টি ফিব্রিনোলাইটিং এজেন্ট। আমরা পড়বো ড্রাগগুলা, ঠিক আছে? আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে এই ড্রাগগুলা কি থাকবে, কারণ আমাদের এই ওষুধগুলো মুখস্থ করতে হবে। কারা রক্ত পড়া বন্ধ করে? তাহলে এক জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, আমরা এখন কোন ওষুধটা দিব যেটা রক্ত পড়া বন্ধ করতে পারে, ঠিক আছে? আবার কি কারোর মনে করেন যে কি হচ্ছে, হার্টে ব্লক আছে অথবা এই জাতীয় সময়ে কোন ইয়াগুলো আমাকে দিতে হবে যেটা রক্তটাকে কি করতে পারে? পাতলা করতে পারে, ঠিক আছে? তাহলে আমি কখন কোনটা দিব এটা ডিপেন্ড করবে রক্তের গ্রুপের, ড্রাগের গ্রুপের উপর, ড্রাগের কি কাজের উপর। কিন্তু আমি যদি কাজটা জানতে চাই তাহলে ফিব্রিন সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। ব্লাড, আমি রক্তপাত রিলেটেড কথা বললেই কি এই কোয়াগুলেশন সম্পর্কে আপনাকে অবশ্যই কি থাকতে হবে? ধারণা থাকতে হবে যে রক্তটা কিভাবে জমাট পাবে, ঠিক আছে? যখন আমি ওষুধ দিব ওষুধটা কোন জায়গায় কাজ করতেছে এইটুকু মুখস্থ করলেই তো হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা দুইটা ওষুধ পাবো। কিছু ওষুধ কি করবে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। কিছু ওষুধ কি করবে? রক্ত পড়তে সাহায্য করবে। ওকে, তাহলে আমরা যদি ইউজ করি অ্যান্টিকোয়াগুল্যান্ট, অ্যান্টিকোয়াগুল্যান্টের কাজ কি হবে? রক্ত পড়তে সাহায্য করবে। আর যদি বলি অ্যান্টি ফিব্রিনোলাইটিং এজেন্ট, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করবে, ঠিক আছে? নেক্সট ওয়ান হচ্ছে ব্লাড গ্রুপিং, সবচেয়ে সহজ। তাহলে আমরা যখন ব্লাড গ্রুপিং করব একই সাথে আমরা কি করব? ডোনার আর রিসিভারও বলে ফেলব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা আসি ব্লাড গ্রুপিং করার জন্য আপনাকে অবশ্যই কার কাছে যেতে হবে? আরবিসির কাছে। কারণ আরবিসির ফাংশন আমরা কি পড়ছিলাম মনে আছে আমাদের? আরবিসির কাজ বলেন। এখন সব খালি জমাটের ভিতরে আছে। রক্তের গ্রুপ নির্ধারক অ্যান্টিজেনগুলো কোথায় থাকে? আরবিসিতে থাকে। দেখেন রক্তের গ্রুপ নির্ণয় করা আলটিমেট কোনো প্রবলেম না, ঠিক আছে? রক্তের গ্রুপ মানে আমরা এটাই বুঝি
যে আমার রক্তে কোন অ্যান্টিজেনটা আছে, রক্তের আরবিসিতে কোন অ্যান্টিজেনটা আছে। সাধারণত এটা আমার রক্তের আরবিসি থাকলে এই আরবিসিতে সাধারণত কি অ্যান্টিজেন এ অথবা কি অ্যান্টিজেন বি অথবা কি অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি অথবা কি ও কোনোটাই না। ঠিক আছে, তাহলে একজন মানুষের শরীরের রক্তে আরবিসিতে যদি অ্যান্টিজেন এ থাকে তার রক্তের গ্রুপ কি এ। তাহলে যার রক্তের গ্রুপ এ আমরা কি বুঝবো তার রক্তে কি আছে অ্যান্টিজেন এ আছে, তার রক্তের আরবিসিতে কি আছে অ্যান্টিজেন এ আছে। যার রক্তের গ্রুপ বি তাকে আমরা কি বুঝবো অ্যান্টিজেন কি আছে বি আছে। তাহলে কারোর রক্তে আরবিসিতে যদি অ্যান্টিজেন বি থাকে বা এই বিশেষ অ্যান্টিজেনটা থাকে তাকে আমরা কি বলবো রক্তের গ্রুপটা কি তাহলে বি গ্রুপ। যদি কারোর রক্তে অ্যান্টিজেন এ এবং বি উভয়ই থাকে তাহলে রক্তের গ্রুপ কি হবে এবি। এবি মানে এমন একটা রক্ত যে রক্তের আরবিসিতে অ্যান্টিজেন এও আছে অ্যান্টিজেন বিও আছে। আর কারোর রক্তে যদি কোনো অ্যান্টিজেনই না থাকে তাহলে জিরো, কোনো অ্যান্টিজেন নাই, রক্তের গ্রুপ কি ও। ও মানে কি জিরো, ও মানে জিরো না, জিরো মানে হচ্ছে কি কোনো অ্যান্টিজেন এখানে নাই, অ্যান্টিজেন এও নাই অ্যান্টিজেন বিও নাই, তার মানে আমরা কি বলি জিরো অথবা ও গ্রুপের রক্ত। এইটুকু তো আমরা বুঝবো। এখন আমরা যখন টেস্ট করি টেস্টে বেরও করি যে কার রক্তে কি অ্যান্টিজেনটা আছে। অ্যান্টিজেন বের করতে হয় কি দিয়ে অ্যান্টিবডি দিয়ে, তাই না। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুইটা কি চুম্বক আর লোহা। অ্যান্টিজেন আর অ্যান্টিবডিটা কি চুম্বক আর লোহা। আপনি যদি এখানে অনেকগুলা কি কাঠের গুঁড়া অনেকগুলা বালির গুঁড়া সব কিছু রেখে দেন, এরপরে যদি লোহার গুঁড়া রাখেন মিক্সড করলেন, এখন লোহার গুঁড়াকে আলাদা করা যাবে না। হ্যাঁ। জাস্ট একটা চুম্বক দিয়ে কি করবে টান দিলে যত যার ভিতরে থাকুক লোহাগুলা কি চুম্বকের কাছে চলে আসবে, তাই না, অন্যগুলো ওইখানে থেকে যাবে। ঠিক একই বিষয়, যদি কোনো অ্যান্টিজেন এখানে থাকে আমি যদি অ্যান্টিবডি দেই অবশ্যই কি হবে অ্যাসিড আর ক্ষারের মতো কি